প্রখর বুদ্ধি যার নিশ্চিতভাবে জয় তার। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক বৃদ্ধ এবং এক বৃদ্ধার সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক গ্রামে বাস করতেন এক বৃদ্ধ এবং এক বৃদ্ধা দম্পতি। সেই বৃদ্ধটির নাম ছিল গোপাল চাটুর্যে এবং ওনার স্ত্রী অর্থাৎ সেই বৃদ্ধার নাম ছিল মালিনী দেবী। গোপাল চাটুর্যের ভীষণ বুদ্ধি ছিল, অর্থাৎ তিনি বুদ্ধিমান হিসেবে পরিচিত ছিলেন গ্রামে। অপরদিকে ওনার স্ত্রী অত্যন্ত নির্বোধ একজন মহিলা ছিলেন। বুদ্ধি না থাকার জন্য উনি গ্রামে বোকা হিসেবে পরিচিত ছিলেন। আর সবথেকে অস্বস্তিকর ব্যাপার হলো তিনি কোনো কথা নিজের মধ্যে আটকে রাখতে পারতেন না। ভালো মন্দ যে কথাই হোক না কেন সেটা তিনি এক কান দুই কান করতে করতে পুরো গ্রামে সকলকে বলে বেড়াতেন। এক কথায় যাকে বলা যায় অতিরিক্ত বেশি কথা বলে ফেলতেন তিনি। যেখানে যেটা বলার প্রয়োজন নেই সেখানে আঁখ বাড়িয়ে সেই কথাটা বলতেও তিনি দ্বিধাবোধ করতেন না। এর ফলে গ্রামের মানুষজন ওনাকে খুব একটা বেশি পাত্তা দিত না। উনি নিজের স্বভাবের জন্যই মানুষজনের কাছে মূল্যহীন হয়ে পড়তেন। গোপাল চাটুর্যে দিন আনা দিন খাওয়া মানুষ ছিলেন। তিনি জমিতে দিনমজুরি করে নিজের এবং নিজের স্ত্রীর পেট চালাতেন। বেশ ভালোভাবেই ওনাদের দুজনের সংসার চলে যেত। ওনাদের কোনো সন্তান ছিল না, ফলে ওই বৃদ্ধ এবং বৃদ্ধার সংসার কোনো ক্রমে দিনমজুরি করেই কেটে যেত। একদিন এক আশ্চর্যজনক ঘটনা ঘটল গোপালবাবুর সাথে। তিনি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেলেন জমিতে কাজ করতে যাওয়ার উদ্দেশ্যে এবং ওনার স্ত্রীও মালিনী দেবী যথারীতি পাড়া ঘুরে ঘুরে গল্প করতে বেরিয়ে গেলেন। মালিনী দেবী ওর বাড়িতে ঘুরে ঘুরে নিজের ঘরের সমস্ত হাঁড়ির খবর জানিয়ে দিতেন। কোনো কিছুই তিনি নিজের মধ্যে গোপন রাখতে পারতেন না। গোপন সমস্ত কথাগুলো লোকেদের মধ্যে রাষ্ট্র না করলে ওনার যেন পেট ফুলে যেত কষ্টে। রোজকার মতো গোপালবাবু মাঠে গেলেন জমি চাষ করার জন্য। তখন নাঙল দিয়ে জমি চষতে চষতে হঠাৎই গোপালবাবু মাটির একটা জায়গায় কিছু একটা উঁচু হয়ে থাকতে দেখলেন। সেই উঁচু জায়গাটা দেখে গোপালবাবু সন্দেহ হওয়ায় তিনি তাড়াতাড়ি করে একটি কোদাল নিয়ে সেই উঁচু জায়গাটা খুঁড়ে ফেললেন যত তাড়াতাড়ি সম্ভব। সেই মুহূর্তে মাঠে গোপালবাবুর আশেপাশে অন্য আর কেউ তখন উপস্থিত ছিল না। ফলে একা একা অনায়াসে গোপালবাবু পুরো মাটিটা খোঁড়ার পর তিনি সেখানেই বেশ কিছু স্বর্ণ মুদ্রার হদিশ পেলেন। সেই স্বর্ণ মুদ্রাগুলো একটি মাটির হাঁড়িতে করে ভরা ছিল। সেগুলো দেখে গোপালবাবুর চোখ মাথায় ওঠার মতো অবস্থা হয়। তিনি আনন্দে বাক্যহারা হয়ে পড়েছিলেন। সেই মুহূর্তে তিনি কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। তিনি তাড়াতাড়ি করে আবারও সেই খোঁড়া মাটিগুলো সেই স্বর্ণ মুদ্রা ভর্তি হাঁড়িটার ওপর চাপা দিয়ে দিলেন, ঠিক যেরকমটা আগে করা ছিল। এরপর সেইখানে দাঁড়িয়ে গোপালবাবু মনে মনে ভাবলেন, এই স্বর্ণ মুদ্রাগুলোর কথা এখনই বাড়িতে গিয়ে স্ত্রীকে বলা যাবে না। তা না হলে ও এগুলোর কথা রাষ্ট্র করে বেড়াবে এবং এই কথাটা রাজামশাইয়ের কানে একবার চলে গেলে আমাকে রাজার প্রহরীরা এসে ধরে নিয়ে যাবে। এ কথা ভেবে গোপালবাবু সেই মুহূর্তেই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি ফোন দিয়ে আটলেন এবং তিনি লাঙল রেখে দিয়ে বাড়িতে আসার জন্য প্রস্তুত হলেন। বাড়িতে আসার পথে তিনি বাজার দিয়ে একটি বড় মাছ কিনলেন এবং অল্প কিছু টাকা দিয়ে একটি খরগোশ কিনলেন। এরপর তিনি নিজের প্রখর বুদ্ধি বলে বাড়ি আসার পথে একটি গাছের মাথায় বাজার থেকে কিনে আনা সেই মাছটাকে একটি দড়ি দিয়ে শক্ত করে বেঁধে নিলেন এবং সেই মাছটাকে গাছের মধ্যে থেকে ঝুলিয়ে রাখলেন। তারপর সেই গাছেরই নিকটবর্তী একটি পুকুরে তিনি একটি জাল ফেলে সেই জালের সাথে খরগোশটিকে বেঁধে রেখে দিলেন কিছুক্ষণ সময়ের জন্য। তারপর মহা আনন্দে তিনি বাড়িতে গেলেন। তিনি এমন বুদ্ধি এঁটেছিলেন যাতে ওনার স্ত্রী যদি সবাইকে স্বর্ণমুদ্রা পাওয়ার কথা বলেও ফেলে তাহলে কেউ যেন ওনার স্ত্রীর কথা বিন্দুমাত্র বিশ্বাস না করে, সেই ব্যবস্থাই তিনি করবেন ঠিক করেছিলেন। সেই কারণে তিনি সমস্ত ব্যবস্থা করে বাড়ি যাওয়ার পর নিজের স্ত্রীকে বললেন, জানো তো গিন্নি, আজ আমি চাষ করতে গিয়ে চাষের ক্ষেতে এক হাঁড়ি স্বর্ণ মুদ্রা পেয়েছি। ভাবছি তোমাকে নিয়ে গিয়ে সেই স্বর্ণ মুদ্রাগুলো বাড়িতে নিয়ে আসবো, কিন্তু তুমি ভুলেও যেন কাউকে বলো না এইসব কথা। এই কথা শুনে মালিনী দেবী তো বড্ড আনন্দ পেলেন।
এবং তিনি নিজের স্বামীকে বললেন, সে কি বলো, 1 হাড়ি স্বর্ণ মুদ্রা? না না, তুমি মোটেও চিন্তা করো না, আমি কাউকে বলবো না এসব কথা। কথা বলার পর মালিনী দেবী গোপালবাবুকে বললেন, চলো চলো, আর দেরি করে লাভ নেই, আমরা বরং সেই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে আসি। এরপর গোপালবাবু এবং মালিনী দেবী দুজনে মিলে বাড়ি থেকে বেরিয়ে গেলেন সেই চাষের জমিতে যাওয়ার উদ্দেশ্যে। সেই জায়গাটা গোপালবাবু বেশ নিরাপদে রেখে এসেছিলেন, নিজের লাঙলটা দিয়ে ঢেকে। ওনার বিশ্বাস ছিল যে সচরাচর কেউ সেই লাঙলটা সরিয়ে দেখবে না। কাজেই বাড়ি থেকে বেরিয়ে চাষের জমিতে যাওয়া পর্যন্ত পথে সেই গাছটা পড়ল, যে গাছে তিনি বাড়ি যাওয়ার আগে মাছ বেঁধে রেখে গিয়েছিলেন। গোপালবাবু জানতেন যে মালিনী দেবী বড্ড বোকা, ওনার মতো বোকা এই পৃথিবীতে আর দুটি নেই। কাজেই তিনি মালিনী দেবীকে উদ্দেশ্য করে সামনের ওই গাছটা দেখিয়ে বললেন, দেখো গিন্নি, গাছে কীরকম মাছ ফলে রয়েছে। গোপালবাবুর কথায় মালিনী দেবী একটু অবাক হয়ে গেলেন ঠিকই, কিন্তু পরক্ষণে তিনি ওই গাছের দিকে চেয়ে বললেন, হ্যাঁ তাই তো, তুমি ঠিক বলেছ তো। গোপালবাবু তখন বললেন, তুমি নেবে ওই মাছটা? আমি গাছ থেকে তোমাকে পেরে দেব? কথা শুনে মালিনী দেবী সম্মতি জানালেন। তারপর গোপালবাবু একটি ঢিল ছুঁড়ে মারলেন সেই মাছের দড়িটাতে, যে দড়িটা শুধুমাত্র গোপালবাবুই দেখতে পাচ্ছিলেন, কারণ দড়িটা যে তিনি কোথায় বেঁধেছিলেন এটা শুধু তিনিই জানতেন। দড়িটায় একটি বড় ঢিল ছুঁড়ে মারার সাথে সাথে দড়িটা ছিঁড়ে মাছটা নিচে পড়ে গেল। গোপালবাবু একটু এগিয়ে গিয়ে মাছটা তুলে এনে মালিনী দেবীকে দিয়ে বললেন, এই নাও গিন্নি, আমি তোমাকে গাছ থেকে আজকে মাছ পেরে দিলাম। মালিনী দেবীও ভারী খুশি হলেন এতে। এরপর ওনারা আবারও হাঁটতে শুরু করলেন সেই চাষের জমিতে যাওয়ার উদ্দেশ্যে। সামনেই ছিল সেই পুকুরটা, যে পুকুরে জাল ফেলে গোপালবাবু একটি খরগোশ প্রথমেই বেঁধে রেখেছিলেন। পুকুরটা আসতেই গোপালবাবু মালিনী দেবীকে আবারও বললেন, গিন্নি, আজকে আরও একটা চমৎকার দেখবে। কথা শুনে মালিনী দেবী বললেন, কি চমৎকার গো? তারপর গোপালবাবু বললেন, আজকে আমি তোমাকে পুকুর থেকে খরগোশ ধরে দেখাবো জাল ফেলে। কথা শুনে মালিনী দেবী বললেন, ওমা, পুকুরে আবার খরগোশ থাকে নাকি? গোপালবাবু তখন বললেন, হ্যাঁ থাকে তো, মাছ থাকে গাছে আর পুকুরে থাকে খরগোশ, আবার নতুন কি? কথা বলে গোপালবাবু পুকুরে ফেলে রাখা জালটা টেনে দিতেই খরগোশটা জালের মধ্যে করে উঠে আসলো। তখন গোপালবাবু মালিনী দেবীর চোখের আড়ালে খরগোশটাকে তাড়াতাড়ি করে দড়ি থেকে ছাড়িয়ে নিয়ে এসে মালিনী দেবীর হাতে দিয়ে বললেন, এই দেখো, পুকুর থেকে আমি এই খরগোশটাকে ধরে নিলাম তোমার জন্য। মালিনী দেবী আবারও খুব খুশি হলেন এবং আবারও ওনারা দুজনে মিলে হেঁটে চললেন চাষের জমিতে যাওয়ার উদ্দেশ্যে। তারপর চাষের জমিতে পৌঁছে গোপালবাবু নিজের নির্দিষ্ট জায়গা থেকে মাটি খুঁড়ে সেই 1 হাঁড়ি ভর্তি স্বর্ণ মুদ্রা বের করে নিলেন। তারপর সেটাকে বাড়ি থেকে আনা একটি ব্যাগের মধ্যে করে লুকিয়ে ভরে নিয়ে বাড়িতে চলে গেলেন। এরপর ওনারা বাড়িতে চলে গেলেন ঠিকই, কিন্তু গোপালবাবু বাড়ির পিছনের দিকে একটি ফাঁকা জায়গায় মাটি খুঁড়ে সেই স্বর্ণ মুদ্রাগুলো ঢুকিয়ে রেখে দিলেন মালিনী দেবীর চোখের আড়াল করেই। মালিনী দেবী যদি কাউকে এইসব কথা বলেও দেন, যাতে সেটা কোথায় আছে এইটা যেন তিনি কাউকে না বলতে পারেন, এই কারণে। এরপর বেশ কয়েকদিন যাওয়ার পর মালিনী দেবী আর স্থির থাকতে পারছিলেন না। এই কথাটা কাউকে না বলতে পেরে ওনার যেন পেট ফুলে মরে যাওয়ার জোগাড় হচ্ছিল, এত বড় কথাটা নিজের মধ্যে আটকে রেখে। একদিন রাতে ঘুমিয়ে ঘুমিয়ে মালিনী দেবী স্বপ্নে দেখলেন তিনি রাজামশাইয়ের কাছে গিয়ে এই সমস্ত কথা বিস্তারিতভাবে জানিয়েছেন। রাজামশাই মালিনী দেবীকে খুবই বাহবা দিচ্ছেন এইসব কথা বলার জন্য। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই তিনি 7-5 কিছু না ভেবে সোজা চলে গেলেন রাজ দরবারে রাজার কাছে। রাজার কাছে গিয়ে তিনি সঙ্গে সঙ্গে সেই স্বর্ণ মুদ্রার কথাটা সমস্তটা জানালেন। রাজামশাই তৎক্ষণাৎ গোপালবাবুকে পাকড়াও করে আনার জন্য আদেশ দিলেন। যথারীতি রাজামশাইয়ের আদেশ অনুযায়ী বাড়ি থেকে গোপালবাবুকে ধরে আনা হলো। গোপালবাবু এসে যখন জানতে পারলেন যে মালিনী দেবী রাজামশাইকে সমস্তটা জানিয়ে দিয়েছেন, তখন তিনি রাজামশাইয়ের কাছে 2 হাত জোর করে বললেন, মহারাজ, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমার স্ত্রী সম্পূর্ণ পাগল, ও যা না তাই কথা বলে, ওর কথার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। এই কথাটা আপনি কোনো মতেই বিশ্বাস করবেন না রাজামশাই। এই কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা মালিনী দেবী ক্ষিপ্ত হয়ে গেলেন এবং তিনি গোপালবাবুকে বললেন, কি বলছো, আমি পাগল? মনে নেই সেদিন তুমি আমাকে নিয়ে গেলে চাষের জমিতে
স্বর্ণমুদ্রা ভর্তি হাঁড়িটা আনার জন্য। গোপালবাবু তখন খুবই অবাক দৃষ্টিতে মালিনী দেবীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কই, কবে নিয়ে গেলাম আমি তোমাকে? মালিনী দেবী তখন বললেন, ওই যে যেদিন গাছের থেকে মাছ পেড়ে দিলে আমাকে, আবার পুকুর থেকে জাল ফেলে খরগোশ ধরে দিলে, সেদিনকেই তো নিয়ে গেলে, মনে নেই তোমার? এই কথা শুনে রাজসভায় উপস্থিত সকলেই হো হো করে হেসে উঠলেন মালিনী দেবীর ওপর। রাজামশাই হাসতে হাসতে মালিনী দেবীকে বললেন, সে কি বলো, গাছে মাছ আর জলে খরগোশ? তুমি তো দেখছি সত্যি পাগলি। যাও যাও, সময় নষ্ট করো না, নিজের বাড়িতে ফিরে যাও, তা না হলে এক্ষুনি তোমাকে কারাগারে বন্দি করে রেখে দেব। এই কথা শুনে মালিনী দেবী আবারও কিছু বলতে যাবেন, এমন সময় রাজামশাই ধমক দিয়ে মালিনী দেবীকে রাজসভা থেকে বার করে দিলেন। সাথে সাথে গোপালবাবু বেরিয়ে বাড়ি ফিরে আসলেন। বন্ধুরা, জীবনে জয় নিশ্চিত করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, বুদ্ধি থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে কিন্তু অতি অনায়াসেই বেরিয়ে আসা যায়। দ্বিতীয়ত, যে কোনো কঠিন কাজ করার পূর্বেই নিজের বুদ্ধিকে যথাযথভাবে কাজে লাগিয়ে নিলে সেই কঠিন কাজটা অতি সহজ হয়ে ওঠে। তৃতীয়ত, প্রকৃত বুদ্ধিমান মানুষদের সচরাচর সমস্যার সম্মুখীন হয়ে উঠতে হয় না। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন, ধন্যবাদ।